পড়বো হচ্ছে ক্লাব ফুট সম্বন্ধে। আমাদের অর্থোপেডিক্সের যে কটা কনজেনিটাল অ্যানোমালি আছে, যেগুলো নিয়ে অর্থোপেডিশিয়ান হিসেবে আমরা বেশি কাজ করতে হয়, এবং আমরা প্লাস আমাদের রোগীর গার্জিয়ানরা খুব ওরিড থাকে, ক্লাব ফুট তাদের অন্যতম। ক্লাব ফুট আসলে অনেক ডিটেইলস একটা চ্যাপ্টার, বাট ইন দ্য লেভেল অফ এমবিবিএস আমরা অল্প পরিসরে ক্লাব ফুটের কিছু বেসিক জিনিস পড়বো। তোমরা যখন বড় হবা, অর্থোপেডিশিয়ান হবা, এই ক্লাব ফুট সম্বন্ধে অনেক পড়াশোনা করা লাগবে। ক্লাব ফুট অনেক ডিটেইলস একটা চ্যাপ্টার, কিন্তু আজকে একেবারে বেসিক কিছু কথা বলবো ক্লাব ফুট নিয়ে। ক্লাব ফুট মানে হচ্ছে কনজেনিটাল টেলিপ্যাস ইকুইনোভেরাস, সিটিইভি। টেলিপ্যাস, এটা টেলাস এবং পেস দুইটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। টেলাস মানে হচ্ছে অ্যাঙ্কেল বোনের কথা বলা হচ্ছে, আর পেস মানে হচ্ছে ফুট। সো কনজেনিটাল তোমরা বুঝতেছো জন্মগতভাবে, আর টেলিপেস, টেলাস মানে অ্যাঙ্কেল বোন, আর পেস মানে হচ্ছে ফুট। ফুট এবং অ্যাঙ্কেলের একটা কনজেনিটাল ডিফর্মিটি, যেখানে হিলটা ইকুইনাস থাকে। ইকুইনাস মানে হচ্ছে হর্স লাইক, হ্যাঁ, হিলটা প্লান্টার ফ্লেকশন থাকে। এবং তোমার ভেরাস বলতে বোঝানো হচ্ছে ইনভার্সন এন্ড অ্যাডাকশন। ফোর ফুট এবং হিল দুইটা ইনভার্টেড থাকে এবং অ্যাডাক্টেড থাকে। একটা ফুল ব্লাউন ইকুইনোভেরাস ডিফর্মিটিতে আমরা পাই কি, হিলটা ইকুইনাস থাকবে, হাইন্ড ফুটটা ব্যারাস থাকবে, মিড এবং ফোর ফুট এটা অ্যাডাক্টেড থাকবে এবং সুপাইনেটেড থাকবে। তো এই টার্মগুলো নিশ্চয়ই তোমরা জানো, ইকুইনাস মানে কি, ভেরাস মানে কি, অ্যাডাকশন মানে কি, সুপাইনেশন মানে কি। ইকুইনাস এটা ঘোড়ার পায়ের মতো, অর্থাৎ যখন আমাদের পাটা প্ল্যান্টার ফ্লেকশন থাকবে অ্যাঙ্কেল জয়েন্টে। ব্যারাস মানে হচ্ছে আমাদের ওই পার্টটুকু মিডিয়ালি ডেভিয়েটেড থাকবে, হিলটার কথা বলা হচ্ছে, হাইন্ড ফুট। আর অ্যাডাকশন মানে হচ্ছে এর যে অ্যাক্সিস ফুটের, এই ফুটের অ্যাক্সিস থেকে ভিতরের দিকে থাকবে। আর সুপাইনেশন মানে হচ্ছে ইনভার্সনের মতো একটা থাকবে কন্ডিশন। হ্যাঁ, ক্লাব ফুট 1000 লাইভ বার্থে 1 to 2 পাওয়া যায়, হাজারে একটা দুইটা, একেবারে কম সংখ্যা না। বয়েজ আর এফেক্টেড টুয়াইস দেন গার্লস, বাচ্চাদের মধ্যে ছেলেদের এটা একটু বেশি হয়, ডাবল। In 1/3 of the cases, clubfoot may presented as bilateral condition, অর্থাৎ টোটাল প্রেজেন্টেশনের 1/3 তোমার দুই পা ইনভলভ করবে। A clubfoot is probably the most common congenital orthopedic condition that require intensive treatment. যে কয়টা congenital anomaly নিয়ে আমাদের ডিল করতে হয়, তার মধ্যে সম্ভবত এই সিটিবি ক্লাবফুটই হচ্ছে এইরকম একটা রোগ যেখানে সবচেয়ে ইন্টেন্সিভ একটা চিকিৎসা ব্যবস্থার দরকার হয়। তোমাদের এই জিনিসটা জানতে হবে, বক্স কোশ্চেনে আসে যে ক্লাব ফুটের ক্লাসিফিকেশন। তো আমরা গ্রসলি 3 ভাবে ক্লাসিফাই করি, একটা হচ্ছে নন রিজিড টাইপ, একটা হচ্ছে রিজিড টাইপ, আর একটা রেজিস্ট্যান্ট রিজিড টাইপ। আবার বলতেছি, ওয়ান ইজ নন রিজিড, সেকেন্ড ইজ রিজিড, থার্ড ইজ রেজিস্ট্যান্ট রিজিড। এখন নন রিজিডটা কি? নন রিজিডটা হচ্ছে যে ইন্ট্রা ইউটেরাইন পজিশনে পাটা তোমার মেল পজিশনে থাকার কারণে ক্লাব ফুটের মতো একটা শেপ নিয়ে বাচ্চাটার ডেলিভারি হয়, বাট এইটা আমরা স্ট্রেচিং এর মাধ্যমে কারেকশন করে ফেলতে পারি, এটাকে বলে নন রিজিড টাইপ। আর রিজিড হচ্ছে আমরা যে কম্পোনেন্ট গুলা বলে আসলাম, এবং নেক্সটে একটা ক্লাব ফুটের যে এলিমেন্ট গুলার কথা বলবো, হিলটা কেমন হবে, অ্যাঙ্কেলটা কেমন হবে, ফোর ফুটটা কেমন হবে, if all the components are present in a club foot, then it will be considered as a rigid variety of club foot. এখন এই ক্লাব ফুটটা কখনো কখনো আমাদের কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে, কিছু মাস্কুলোস্কেলিটাল সিনড্রোমিক ডিসঅর্ডার আছে, যেই ডিজিজ গুলাতে ক্লাব ফুট একটা প্রেজেন্টেশন হিসেবে থাকে, পার্ট অফ সিনড্রোম, পার্ট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হিসেবে থাকে। যেরকম আর্থ্রোগ্রাইপোসিস, তোমরা নাম শুনছো যে এএমসি বলে, আর্থ্রোগ্রাইপোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটা। এই রোগটাতে ক্লাব ফুট একটা প্রেজেন্টেশন থাকে অন্য প্রেজেন্টেশনের সাথে। মায়োলোমেনিঙ্গোসিল, এটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ, এর একটা পার্ট মানে এর একটা প্রেজেন্টেশন হিসেবে ক্লাব ফুট তোমার কাছে আসতে পারে। যদি কোনো অন্য কোনো রোগের অংশ হিসেবে, রোগের পার্ট হিসেবে ক্লাব ফুট তোমার কাছে আসে, সেটাকে বলে রেজিস্ট্যান্ট রিজিড টাইপ। আর শুধু একটা ক্লাব ফুট উইথ অল দ্য কম্পোনেন্টস, এটাকে বলে রিজিড টাইপ।
আর নন রিজিড হচ্ছে যেটা একটা পোস্চুরাল ডিফর্মিটিস ইন্ট্রাইউটেরাইন পজিশনের কারণে দ্যাট ইজ ইজিলি কারেক্টেবল। তো মোস্ট অফ দ্য ক্লাব ফুট রিজিড টাইপ, এটা নিয়েই আমাদের কথাবার্তা বেশি। হ্যাঁ, এই ছবিটা দেখো, এই পিকচার বি, এই যে বি যে ছবিটা দেখতেছো, এইটা ক্লাব ফুটের কিছু ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে ছিল। এটা পোস্চুরাল ক্লাব ফুট, জেন্টল পেসিভ মুভমেন্ট করছে, এবং পেসিভ মুভমেন্টে দেখো এটা কারেকশন হয়ে গেছে, কারেক্টেবল। সো এইটা হচ্ছে নন রিজিড ভ্যারাইটি পোস্চুরাল টাইপ অফ ক্লাব ফুট। আর এইটা হচ্ছে আমাদের রিজিড ভ্যারাইটি অফ ক্লাব ফুট ডিফর্মিটি, যেখানে সমস্ত কয়টা কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এই যেটা হলো ফোর ফুট, এটা অ্যাডাক্টেড, সুপাইনেটেড। এই যে হিলটা একটু ভ্যারাস ডাউনওয়ার্ডস, এবং এইটা হচ্ছে যে ক্যাভাস ডিফর্মিটিটা। ক্যাভাস মানে হচ্ছে যদি কোনো বাচ্চার পায়ের যে মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ, এই আর্চের যে স্বাভাবিক হাইট, যদি এই হাইটটা বেড়ে যায়, অর্থাৎ ইনক্রিজড অ্যাবনর্মাল হাইট অফ লঙ্গিচুডিনাল আর্চ, এটাকে বলে তোমার ক্যাভাস। তো এখানে দেখো এই এই পেশেন্টের যে পিকচার সিটা দেখো, এখানে ক্যাভাস আছে, এই ফোর ফুটটা অ্যাডাক্টেড আছে, সুপাইনেটেড আছে, অ্যাঙ্কেলটা ইকুইনাস আছে, হিলটা ভেরাস আছে। এই সিডি, এই দুইটা পিকচারে all the components of the club foot present. So this one is the commonest variety, এবং এটা হচ্ছে রিজিড ভ্যারাইটির ক্লাব ফুট। ক্লাব ফুট কেন হয়? আসলে এক্সাক্ট ইটিওলজি ইজ স্টিল আননোন। কতগুলো থিওরি আছে, তার মধ্যে একটা হচ্ছে জার্ম প্লাজম ডেফিসিয়েন্সি থিওরি, ডিটেলস জানা লাগবে না। তো আরো বলা হয় এমব্রায়োনাল ডেভেলপমেন্ট যদি অ্যারেস্ট হয়, মাস্কুলার ডেভেলপমেন্ট যদি ফেইল করে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অথবা নিউরাল টিউব ডিফেক্ট যদি থাকে, যেরকম মায়োলোমেনিঙ্গোসিল, নিউরাল ডিসরেফিজম, এগুলাতে থাকে। আর কতগুলা ডিজিজ যেগুলা বলে আসছি, যে আর্থ্রোগ্রাইপোসিস, টিবিয়াল ডেফিসিয়েন্সি, কনস্ট্রিকশন রিং, এদের অ্যাসোসিয়েশন হিসাবে থাকে। আর পোস্চুরাল ডিফর্মিটি ডিউ টু টাইট প্যাকেজিং ইন অ্যান ওভারক্রাউডেড ইউটেরাস। আর কখনো কখনো বনি অ্যানোমালি থাকে, যেরকম ধরো কনজেনিটাল নেভিকুলার অথবা ট্যালাস ডিসলোকেশন। এই কারণগুলা এর সাথে জড়িত, কিন্তু একেবারে কি কারণে হচ্ছে এটা এখনো আমরা জানি না। এখানে কি হয়? এখানে মেইন প্যাথোলজিটা হয় ট্যালো নেভিকুলার জয়েন্টে। একটু খেয়াল করে এই জিনিসটা তোমরা একটু মাইনুটলি বোঝার চেষ্টা করো, যে টেলো নেভিকুলার যে জয়েন্টটা, এই জয়েন্টটা ডিসরাপশন হয়, ডিসলোকেশন হয়। এখানে টেলাসটা কি হয়? টেলাসের যে তোমার নেক আছে, এটা ডাউনওয়ার্ডস এবং মিডিয়ালি চলে যায়। খেয়াল করো যে টেলার নেক গোজ ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি। অন্যদিকে টেলার বডি, যেটা বডিটা হচ্ছে তোমার আউটওয়ার্ডস চলে যায়। এর সাথে সাথে ক্যালকেনিয়ামটা কি করে? বিকজ অফ টাইট ক্যালকেনিও ফিবুলার লিগামেন্ট, ক্যালকেনিয়াসটা ইকুইনাস এবং ভেরাস হয়ে যায়। আমি আবার বলতেছি, টেলাসের নেকটা ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে এবং হচ্ছে মিডিয়ালি যায়। আর টেলাসের তোমার যে কি বলবো, যে বডিটা, এটা বডিটা বাইরের দিকে যায়। আর ক্যালকেনিয়াস যেটা থাকে, ক্যালকেনিয়াসটা তোমার ইকুইনাস ডিফর্মিটি তৈরি হয় এবং ভেরাস হয়ে যায় ডিউ টু টাইট ক্যালকেনিও ফিবুলার লিগামেন্ট। এই ঘটনার সাথে সাথে নেভিকুলারটা কি করে? তোমার নেভিকুলার উইথ দ্য ফোর ফুট মিডিয়ালি শিফট করে যায় এবং সুপাইনেটেড হয়ে যায়। এই হচ্ছে প্যাথোলজি। নেভিকুলারটা একদিকে করে, টেলাসটা একদিকে ঘোরে। টেলাসটা কি হয়? টেলার হেডটা ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি, আর হচ্ছে ক্যালকেনিয়ামটা ইকুইনাস এন্ড ভেরাস। আর নেভিকুলার উইথ দ্য এন্টায়ার ফোর ফুট শিফটেড মিডিয়ালি এন্ড রোটেটেড সুপাইনেটেড কন্ডিশন। এই হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। এর রেজাল্টে এই যে একটা চেঞ্জ হইলো টেলোনেভিকুলার জয়েন্টে, স্কিন এবং সফট টিস্যু, যেটা মিডিয়াল পার্ট অফ দ্য ফুটে এবং কাফ রিজিয়নে যে মাসেল থাকে, এগুলা শর্ট হয়ে যায়, আন্ডার ডেভেলপড হয়ে যায়। এবং এই অবস্থা যদি চলতে থাকে, একটা ক্লাব ফুট আনট্রিটেড থাকে লম্বা সময়, তখন আমাদের যেই বোনস গুলাতে ডিফর্মিটিটা স্টার্ট হইলো, এর সাথে সাথে অন্য ফুট বোনস, অ্যাঙ্কেল বোনস গুলাও এরা সেকেন্ডারি কিছু চেঞ্জে চলে যায়। অর্থাৎ এই বোনসের নর্মাল শেপটা থাকে না, নর্মাল আর্টিকুলার সারফেস একটা এবং নর্মাল জয়েন্টস গুলার কনগ্রুইটি ডিসরাপশন হয়ে যায়। এই ক্লাব ফুট ডেভেলপ করে। এই ছবিটা দেখো, এই ছবিটাতে এটা তোমার টেলাসের কথা বলা হচ্ছে। এই যে টেলার হেড নেক, এটা দেখো মিডিয়ালি
এবং ডাউনওয়ার্ডস চলে আসছে, বডিটা ল্যাটারালি চলে আসছে, নেভিকুলারটা মিডিয়ালি চলে আসছে। এই যে ক্যালকেনিয়াম এখানে পুরা দেখা যাচ্ছে না, এটা ডিউ টু ইনভার্সন অফ দ্য ক্যালকেনিয়াস। হ্যাঁ, আর এর সাথে সাথে এই যে দেখো মিডিয়াল সাইডের যে সফট টিস্যুগুলা এগুলা কন্ট্রাক্টেড হয়েছে। তো সামারি হলো কি, টেলো নেভিকুলার জয়েন্ট ডিসলোকেশন, নেভিকুলার মিডিয়ালি, টেলার হেডটা মিডিয়ালি এন্ড ডাউনওয়ার্ডস, টেলার বডিটা ল্যাটারালি, আর ক্যালকেনিয়ামটা হয়ে যাচ্ছে ইকুইনাস, এন্ড আলটিমেটলি ইট লিডস টু construction or constriction of the medial soft tissue, medial side of the foot, এবং কাফ মাসেলের মাসেলগুলো আন্ডার ডেভেলপড হয়। একটা বাচ্চা ক্লাব ফুট, তো তোমার কাছে কি নিয়ে আসবে? দিস ইজ ইউজুয়ালি অবভিয়াস এট বার্থ। বার্থেই তুমি মোটামুটি বুঝতে পারবা যেগুলো রিজিড কমন ভ্যারাইটি। এখানে ফুটটা হচ্ছে ইনওয়ার্ডস টুইস্ট করে এবং সোলটা পোস্টেরো মিডিয়ালি ডিরেক্টেড থাকে। খেয়াল করো যে আমরা দুইটা কথা বললাম, যে ফুটটা টার্ন করে এবং ইনওয়ার্ড টুইস্টিং হয় যাতে সোলটা পোস্টেরো মিডিয়ালি ডিরেক্টেড থাকে। আমি আরো যদি একটু সুন্দর করে বলি, অ্যাঙ্কেলটা ইকুইনাস হয়, হিলটা ইনভার্টেড হয় মানে ভেরাস হয়, ফোরফুটটা তোমার অ্যাডাক্টেড সুপাইনেটেড থাকে, এবং সামটাইম একটা ক্যাভাস ডিফর্মিটি আমরা পাই। তাহলে কি কি পাইলাম? অ্যাঙ্কেল ইকুইনাস, heel inverted or varus, forefoot adducted and supinated, sometimes cavus deformity of high medial arch। ঠিক আছে? এবং এই ক্লাবফুটওয়ালা পেশেন্টদের হিলটা নর্মালের চাইতে একটু ছোট থাকে এবং হাই থাকে, আর এদের সাথে সাথে কিছু ডিপ স্কিনে কিছু ডিপ ক্রিজ ফুটের মিডিয়ালি এবং ফুটের পোস্টেরিয়রলি ডেভেলপ করে। এই ক্লিনিক্যাল ফিচার নিয়ে তোমার কাছে আসতে পারে। তো আমরা যেই কথাটা পড়ে আসলাম যে ক্লাব ফুট মে বি এ পার্ট অফ আদার মাস্কুলোস্কেলেটাল সিনড্রোম, তো তখন এইটাকে এক্সক্লুড করার জন্য, হ্যাঁ, তো আমার ওই মাস্কুলোস্কেলেটাল যে সিস্টেমের যে অংশগুলায় তোমার অন্য ডিসঅর্ডার গুলা, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার গুলা থাকতে পারে, ওই সাইড গুলো আমার একটু দেখে আসতে হবে। এই যে দেখো ডিফর্মিটি গুলো আমি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে তোমার ক্যাভাস ডিফর্মিটি। মানুষের পা তো এরকম থাকে না, ক্লাব ফুটওয়ালাদের পা যাদের ক্যাভাস ডিফর্মিটি থাকে, দেখো এই যে মিডিয়াল আর্চটা অনেক হাই, দেখো অ্যাডাক্টেড ফোরফুট, দেখো ভ্যারাস হিল, এই যে হিলটা এইরকম থাকার কথা, এবারটা ভ্যারাস হয়ে গেছে। আর অ্যাঙ্কেলটা দেখো ইকুইনাস। এই ডিফর্মিটিটা, এই ছবিটা একদম মাথায় ঢুকায় ফেলতে হবে। হ্যাঁ, শর্ট কেস থাকে কিন্তু ক্লাবফুট। এটা একটা ক্লাবফুটের বাচ্চা এবং এর এক্সরে নিয়ে আমি একটু পরে কথা বলবো। আমি ওই যে ডিফর্মিটি গুলা পাইলাম ওগুলা সম্বন্ধে আরেকটু বলি। এই যে অ্যাঙ্কেলটা, হ্যাঁ, এটা তো প্ল্যান্টিগ্রেড যদি 90 ডিগ্রি থাকতো, কিন্তু এটা তো নাই, এখানে ইকুইনাস ডিফর্মিটি আছে। এখানে ইকুইনাস এবং এইটাও ইকুইনাস, এটা ইকুইনাসটা একটু কম, এটা একটু বেশি। এই 3.2 পয়েন্ট হলো ডাইম্যাগলিও একটা স্কোরিং আছে, সেটা তোমাদের জানার দরকার নাই। হিলটা ভ্যারাস, এই যে কলমের দাগ, এটা তো সোজাসুজি হওয়ার কথা ছিল, কিন্তু ভ্যারাসটা ভিতরের দিকে বেঁকে গেছে। হ্যাঁ, এই যে অ্যাডাকশন অফ দ্য ফোরফুট দেখছো, এইটা একটা অ্যাক্সিস, এইটা ফোরফুটের অ্যাক্সিস, এই ফোরফুটটা তোমার মিডিয়ালি ডেভিয়েটেড হয়ে গেছে, অর্থাৎ অ্যাডাকশন অফ দ্য ফোরফুট হয়েছে। এই যে পোস্টেরিয়র ক্রিজ, এটা হচ্ছে নরমালি থাকে না, তো ক্লাবফুটের থাকে, এবং যাদের এই ক্রিজ গুলা থাকে, এটা পোস্টেরিয়র স্কিন ক্রিজ, এটা হচ্ছে মিডিয়াল ক্রিজ, এটা হচ্ছে ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর। এই ক্রিজ গুলা থাকা মানে এইগুলা মানে একটু দেরিতে, একটু সময় নিয়ে, একটু কম পরিমাণে ভালো হবে ট্রিটমেন্টের পরে। এবং আমি যে কথাটা বললাম যে পেশেন্টের স্পাইনটা দেখতে হবে, হিপটা দেখতে হবে ক্লাবফুট পাইলে। হ্যাঁ, এই যে এরকম স্পাইনা বাইফিডার পেশেন্ট পাইতে পারো, হিপটা এক্সামিন করে আসবা, কারণ অনেক সময় ক্লাবফুটটা কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ, সিডিএইচ বা ডিডিএইচ, ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ, তো ওইগুলাতেও তোমার ক্লাবফুট থাকে। তাহলে হিপটা আমার দেখতে হবে, স্পাইনটা আমার দেখে আসতে হবে। এখন আমরা একটা ক্লাবফুটকে কিভাবে অ্যাসেস করি, তোমরা শুধু জেনে রাখবা যে পিরানি স্কোর, এটা একটা স্কোরিং সিস্টেম, যেই সিস্টেম দিয়ে আমরা ডিফর্মিটি অফ ক্লাবফুট গুলাকে অ্যাসেস করি। অর্থাৎ একটা ডিজিজ আমরা যখন অ্যাসেস করতে যাই, হিস্ট্রি শোনার পরে আমাদের কি করতে হয়? এক্সামিনেশন করা লাগে, দেন ইনভেস্টিগেশন। এক্সামিনেশনে আমরা কি করি? অর্থোপেডিক্সে লোক কিছু দেখি,
ফিল, কিছু আমরা পালপেট করি এবং কিছু মুভমেন্ট দেখি। তো এই যে এক্সামিনেশনটা, এই এক্সামিনেশনটা এই যে মিস্টার পিরানি, হি ইজ এ রিনাউন্ড অর্থোপেডিক সার্জন এবং উনি এই স্কোরিং সিস্টেমটা ডেভেলপ করছেন। শফিক পিরানি, উনি এই ক্লাব ফুট নিয়ে অনেক কাজ করছেন এবং এই পিরানি স্কোরিং সিস্টেমটা যে এইটা আমাদের ক্লাব ফুট ডায়াগনোসিস এবং ক্লাব ফুট ট্রিটমেন্টে একটা যুগান্তকারী চেঞ্জ মানে আনছে। মানে উই শুড বি গ্রেটফুল টু মিস্টার শফিক পিরানি। মানে সে ইন্ডিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান অর্থোপেডিক সার্জন, সে এই স্কোরিংটা বের করছে। ওনার স্কোরিং এ 6টা পয়েন্টকে আমরা ইউজ করি। একটা হচ্ছে কার্ভেচার অফ ল্যাটারাল বর্ডার অফ দ্য ফুট। এই যে পায়ের ল্যাটারাল কার্ভেচার, এটা একটা পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে তোমার পোস্টিরিয়র কি বলে মিডিয়াল ক্রিজ, এটা একটা পয়েন্ট। ল্যাটারাল হেড অফ টেলাস, মানে টেলার হেড পালপেশন, এটা একটা পয়েন্ট। এমটি হিল, মানে এখানে ক্যালকেনিয়াস ফিল করা হয়, এইটা একটা পয়েন্ট। রিজিডিটি অফ ইকুইনাস, অর্থাৎ ইকুইনাসটা কত রিজিড, এটা একটা পয়েন্ট। পিসি মানে পোস্টিরিয়র ক্রিজ, এটা একটা পয়েন্ট। এই 6টা জিনিসের লোয়েস্ট স্কোর হচ্ছে 0, হাইয়েস্ট স্কোর হচ্ছে 6। এই যে 1 1 1 করে। তো 0 এটা সবচেয়ে ভালো, 6 এটা সবচেয়ে খারাপ। তোমাদের এটা ডিটেইলস জানার কোনো দরকার নাই, শুধু নামটা মনে রাখবা যে পিরানি স্কোর। এখানে 6টা কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্ট দিয়ে আমরা ক্লাব ফুট অ্যাসেস করি বিফোর ট্রিটমেন্ট এন্ড আফটার ট্রিটমেন্ট। অর্থাৎ আমি যে ট্রিটমেন্ট দিলাম এটা ভালো হইলো কিনা, এটা পিরানি স্কোরের ইমপ্রুভমেন্ট হইলেই বলা যাবে। পিরানি স্কোর ইমপ্রুভড হইলো না, তার মানে আমার ক্লাব ফুটের যে ট্রিটমেন্ট আমি করেছি সেই ট্রিটমেন্টটা ওই বাচ্চার জন্য ইফেক্টিভ হয় নাই। এখন এক্সরে, আমরা ক্লাব ফুটে এক্সরে করি। এক্সরেটা করব আমরা ক্লাব ফুটে 2টা ভিউ, একটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র অর্থাৎ এপি ভিউ, আর একটা করব হচ্ছে ল্যাটারাল ভিউ। এপি ভিউতে আমরা টেলো ক্যালকেনিয়াল অ্যাঙ্গেল দেখব, ল্যাটারাল ভিউতেও আমরা টেলো ক্যালকেনিয়াল অ্যাঙ্গেল দেখব। এইটা একটা বাচ্চার 2 পায়ের এপি ভিউ, ফুটের এপি ভিউ, অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। এটা হচ্ছে তার ভালো পা, ধরো, আর এইটা মনে করা হচ্ছে, এটা হচ্ছে তার ভালো পা, এটা হচ্ছে তার খারাপ পা। এই যে এটা, হ্যাঁ, মানে ক্লাব ফুটওয়ালা পা। এই পায়ে এই যে দেখো টেলাসের লং এক্সিস বরাবর তুমি একটা রেখা টানবা, ক্যালকেনিয়ামের লং এক্সিস বরাবর একটা রেখা টানবা, এই যে অ্যাঙ্গেলটা টেলো ক্যালকেনিয়াল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা নরমাল হচ্ছে 20 থেকে 40 ডিগ্রি, অর্থাৎ অ্যারাউন্ড 42 ডিগ্রি আমাদের কথা। হ্যাঁ, কিন্তু যদি ক্লাব ফুটওয়ালা বাচ্চা হয়, বুঝতে পারছো, ক্লাব ফুটওয়ালা যদি হয় তাহলে এর টেলাস এবং ক্যালকেনিয়াম এর মাঝখানের এর লং এক্সিসের যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা অনেক কমে যাবে। এই পেশেন্টের যেরকম 5 ডিগ্রি আছে, ইভেন এই এক্সিস এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ প্যারালাল হয়ে যায়। লং এক্সিস অফ দ্য টেলাস, লং এক্সিস অফ দ্য ক্যালকেনিয়াম, এটা প্যারালাল হয়ে যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা দেখে আমরা সিভিয়ারিটি অফ দ্য ক্লাব ফুট দেখি অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউতে। এখন আসো ল্যাটারাল ভিউ। এই ল্যাটারাল ভিউতেও এইখানে একটা অ্যাঙ্গেল লাইন টানা হয়, দেখতে পাচ্ছ, এই একটা লাইন টেরাস বরাবর আর ক্যালকেনিয়ামের আন্ডার সারফেস বরাবর এই যে একটা অ্যাঙ্গেল তৈরি করে, এইটার নামও ল্যাটারাল টেলো ক্যালকেনিয়াল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাও নরমালি অ্যারাউন্ড 40 ডিগ্রি। কিন্তু দেখো এই যে ক্লাব ফুটওয়ালা বাচ্চারা, ক্লাব ফুট যে পাগুলা, এই অ্যাঙ্গেলটা কমে যায়। এখানে ধরো 15 ডিগ্রির মতো আছে, এখানে 10 ডিগ্রির মতো আছে। এটা হচ্ছে বিভিন্ন ভাবে করা হয়েছে। একটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন ভিউ, একটা হচ্ছে ডরসি ফ্লেকশন ভিউ, মানে প্লান্টার ফ্লেক্স অবস্থায় একটা, আর একটা হচ্ছে ফোর্সড ডরসি ফ্লেক অবস্থায় একটা ল্যাটারাল ভিউ নেওয়া হয়েছে। যে ফোর্সড ডরসি ফ্লেক্সড অবস্থায় আমরা যে ভিউটা নিছি, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা এক্স রে সামারিটা দাঁড়ালো এটাই যে ফুটের আমরা একটা এপি ভিউ নিব, একটা ল্যাটারাল ভিউ নিব। এপি ভিউতে টেলো ক্যালকেনিয়াল অ্যাঙ্গেল দেখব, ল্যাটারাল ভিউতেও টেলো ক্যালকেনিয়াল অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেলটা দেখব। এই অ্যাঙ্গেলের নরমাল একটা মেজারমেন্ট যেটা আমরা জানি 40 অ্যারাউন্ড, হ্যাঁ, এপিতে 20 to 40, ল্যাটারালে অ্যারাউন্ড 40। তো এর চাইতে কমে যাবে অ্যাঙ্গেলটা ক্লাব ফুটের মধ্যে। এই হচ্ছে মানে মেসেজটা ইয়ে থেকে। হ্যাঁ, তবে একটা পা যদি আক্রান্ত থাকে তাহলেও আমরা ভালো পাটাও করব টু কম্পেয়ার। এখন আসো ক্লাব ফুটের ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট যাওয়ার আগে আমরা ক্লাব ফুটের একটু রিভিউ করি যে ক্লাব ফিট হচ্ছে একটা কমন কনজেনিটাল অ্যানোমালি, 1000-এ 1 থেকে 2টা হয়।
বয়েজদের বেশি হয়। ডিফর্মিটিটা 4 ফুটে থাকে, মিড ফুটে থাকে, হাইন্ড ফুটে থাকে, অ্যাঙ্কেলে থাকে, মানে অ্যাঙ্কেল বোন এবং ফুট সমস্ত জায়গাটা ইনভলভ করে। রিজিড ভ্যারাইটিতে অল দ্য কম্পোনেন্টস, দ্যাট ইজ হিলটা অ্যাঙ্কেল থাকবে, মানে ইকুইনাস অ্যাঙ্কেল থাকবে, হিলটা ভ্যারাস থাকবে, 4 ফুট এটা সুপাইনেটেড থাকবে, অ্যাডাক্টেড থাকবে এবং ক্যাভাস ডিফর্মিটিতে থাকবে। তো এই ডিফর্মিটির সবগুলা আমরা পাবো হচ্ছে একটা ফুল ব্লাউন রিজিড ভ্যারাইটি অফ ক্লাব ফুটে। আর অন্য আরো 2 রকমের ক্লাব ফুট আছে, একটা হলো পোস্চুরাল ক্লাব ফুট অর নন রিজিড টাইপ, আর একটা হচ্ছে রিজিড রেজিস্ট্যান্ট টাইপ, যেটা হচ্ছে অন্য আরেকটা ডিজিজের পার্ট অফ দ্য প্রেজেন্টেশন হিসেবে আমার কাছে আসবে। তো এর ডায়াগনোসিস ক্লিনিক্যালি করলাম আর এক্স-রে করলাম, আর এর সিভিয়ারিটি অ্যাসেস করলাম বাই মেজারিং অর ক্যালকুলেটিং দ্য পিরানি স্কোর। পিরানি স্কোর হচ্ছে একটা ক্লাব ফুট পেশেন্টকে অ্যাসেস করার জন্য একটা টুল, যেটা মিস্টার শফিক পিরানি আবিষ্কার করছেন। এটার কিছু স্কোরিং আমরা ইউজ করে সিভিয়ারিটি দেখি। এখন আমরা চিকিৎসাতে যাব ক্লাব ফুটের। হ্যাঁ, এক সময় ক্লাব ফুট এর বাংলা হচ্ছে মুগুর পা, এটার অনেক বেশি রোগী পাওয়া যেত, অনেক বেশি এই সেন্সে চিকিৎসা হইতো না, মানুষজন ঘুরতো দাঁড়ে দাঁড়ে। হ্যাঁ, এখন বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, ইউনিভার্সিটি হসপিটাল, সব জায়গায় ক্লাব ফুটের একটা ভালো ট্রিটমেন্ট ডেভেলপ করে গেছে। এই কারণে ক্লাব ফুটটা আমরা ওইরকম ভাবে এখন পাই না, মানে কম। The aim of treatment of club foot is to produce as well as to maintain a plantigrade supple foot with good function. টার্গেট হচ্ছে পাটাকে প্ল্যান্টিগ্রেড করে ফেলা, হ্যাঁ, এবং ফুটটাকে সাপল করা। উদ্দেশ্য যাতে আমি একটা ওয়েল ফাংশনিং ফুট পাই। আমি ট্রিটমেন্ট অপশন কি কি আছে? আমার ট্রিটমেন্ট অপশন দুইটা, কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট অপশন আছে, কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশন আছে। বিফোর ম্যাচুরিটি বলতে বনি ম্যাচুরিটির আগে যদি আমার কাছে পেশেন্টটা আসে, তাহলে আমি ম্যানিপুলেশন করে কারেক্ট করে ফেলতে পারি। কখনো কাস্টিং, প্লাস্টার কাস্ট লাগতে পারে, আর কখনো কখনো আমার কিছু সফট টিস্যু সার্জারি। সফট টিস্যু সার্জারি বলতে বোঝানো হচ্ছে মাংসের, মানে মাসেলসের সার্জারি, টেন্ডনসের সার্জারি, লিগামেন্টসের সার্জারি এবং ক্যাপসুলের সার্জারি। আর বনি ম্যাচুরিটির পরে যদি আসে তাহলে আমার সার্জারি করতে হবে, বাট দ্যাট সার্জারি ইনক্লুড বনি প্রসিডিউরস, অর্থাৎ বোনসের সার্জারি করা লাগবে। বিফোর ম্যাচুরিটি এক ধরনের ট্রিটমেন্ট, আফটার ম্যাচুরিটি অফ দ্য স্কেলিটন এক ধরনের ট্রিটমেন্ট। বিফোর ম্যাচুরিটি আমরা এই যে ম্যানিপুলেশনের কথা বললাম, সিরিয়াল কাস্টিং এর কথা বললাম, এই স্লাইডটাতে তোমাদেরকে ম্যানিপুলেশন এবং সিরিয়াল কাস্টিং এর কথা দেখানো হচ্ছে। দেখো বাম পাশের এই যে ক্লাব ফুটের পাটা, এটাকে আমরা স্ট্রেচিং করেছি, ম্যানিপুলেশন করেছি, এরপরে স্ট্র্যাপিং করেছি, হ্যাঁ, বাই ইউজিং লিউকোপ্লাস্ট এন্ড সাম অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল। তো এটাকে স্ট্র্যাপ করে রেখে দিলাম। যদি তোমার বাচ্চাটা মানে লেস সিভিয়ার ক্লাব ফুট হয় এবং খুব আর্লি তোমার কাছে আসে, দিস ম্যানিপুলেশন এন্ড স্ট্র্যাপিং ক্যান কারেক্ট দ্য ক্লাব ফুট। যদি একটু পরে আসলো ডিফর্মিটিটা আর একটু সিভিয়ার, তো সেই ক্ষেত্রে আমরা সিরিয়াল কাস্টিং, হ্যাঁ, এরকম সপ্তাহে একটা, মানে 7 দিন পর পর প্লাস্টার করি বা কাস্টিং করি, এর নাম হচ্ছে সিরিয়াল কাস্টিং। এটার একটা টেকনিক আছে যেটাকে বলে পনসেটি টেকনিক, এটা আমরা একটু পরে পড়বো। তো এইভাবেও আমরা কনজারভেটিভলি, অর্থাৎ ম্যানিপুলেশন ফলোড বাই স্ট্র্যাপিং এন্ড সিরিয়াল কাস্টিং, এই দুইটা কনজারভেটিভ ওয়েতে আমরা ক্লাব ফুটের চিকিৎসা করতে পারি। এখন এই কনজারভেটিভ ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু কথা বলি। উদ্দেশ্যটা কি? আমার ক্লাব ফুটের কমপ্লিট কারেকশন। First aim of my conservative treatment of club foot is to correct the club foot completely. Another aim হচ্ছে যে partial correction of the club foot. একটা বাচ্চা তোমার কাছে অনেক বেশি ডিফর্মিটি নিয়ে একটু বেশি বয়সে আসলো, তো তোমরা বলতে পারো যে স্যার তো বলছেন যে বেশি বয়সে আসলে এটার কনজারভেটিভ ট্রিটমেন্ট করে কোনো লাভ নাই, এটা আমাদের সার্জারি করা লাগবে। সার্জারি সফট টিস্যু হইতে পারে, হার্ড টিস্যু মানে বনি হাফ সার্জারি হইতে পারে, তাহলে এর কি কনজারভেটিভ করবো না? করব। কি উদ্দেশ্যে? এতে যদি কিছুটা কারেকশন আমার হয়, পার্শিয়াল কারেকশন অফ ক্লাব ফুট হয়, এতে আমার সার্জিক্যাল প্রসিডিউর যেটা যাব এর এক্সটেন্সিভিটি কমাবে, অর্থাৎ আমার সার্জারিটা একটু লেস এক্সটেন্সিভ হবে। কাজে কনজারভেটিভ ট্রিটমেন্টের কিন্তু কোনো লস নাই, হয় সে পুরোটা কারেকশন হয়ে যাবে অথবা আমার সার্জারিটাকে সহজ করে ফেলবে। সো স্টার্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট as soon as possible. Treatment should begin early.
প্রেফারেবলি উইদিন এ ডে অর টু অফ বার্থ, জন্মের পর পরই 1-2 দিনের মাথায় তোমার ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। প্রথম দিনে আসলে অপারেশন করে ফেলতে হবে, এটা আমি বলতেছি না। প্রথম দিনে আসলে প্লাস্টার করে ফেলতে হবে, এটাও আমরা বলতেছি না। কিন্তু তুমি ম্যানুয়াল স্ট্রেচিংটা শুরু করো, তুমি স্ট্র্যাপিং শুরু করতে পারো। হ্যাঁ, আর নন অপারেটিভ ট্রিটমেন্টে আমরা যে রিপিটেড ম্যানিপুলেশন অথবা অ্যাডহেসিভ স্ট্রেপিং করি অথবা সিরিয়াল প্লাস্টারিং করি, যেটাকে বলে পনসেটি টেকনিক। আমরা আস্তে আস্তে এগুলো একটু পড়বো। পনসেটি টেকনিক, এটা আমরা কোশ্চেনটা করি ভাইবা বোর্ডে, এবং হচ্ছে বক্স কোশ্চেনে অনেক সময় থাকতে পারে যে তুমি একটা ক্লাবফুটের বাচ্চা তোমার কাছে আসলো, এটাকে কিভাবে করবা। তুমি বললা যে স্যার ম্যানুয়ালি করলাম, স্ট্রেপিং করলাম আর প্লাস্টার করলাম, সিরিয়াল প্লাস্টার। তখন কোশ্চেন আসবে যে এই সিরিয়াল প্লাস্টারটা কোন টেকনিকে এখন করা হয়। তখন তোমাকে বলা লাগবে যে এখন আমরা পনসেটি টেকনিক, এই টেকনিকটা ফলো করি। তো এই টেকনিকটা খুব ইজি একটা টেকনিক, আমি সংক্ষেপে তোমাদেরকে একটু বলি। আর এই জিনিসটা তোমরা যে মেডিকেল কলেজে আসো, তো ওই মেডিকেল কলেজ বা এর আশেপাশের কোথাও নিশ্চয়ই ক্লাবফুট ক্লিনিক আছে, অথবা অর্থোপেডিক্স আউটপেশেন্ট ডিপার্টমেন্টে গিয়ে দেখবা সেখানে একটা পনসেটি টেকনিকে ক্লাবফুট ম্যানেজমেন্টের আলাদা একটা জায়গা আছে। তো ওইখানে গিয়ে একটু দয়া করে তোমরা এই টেকনিকটা একটু দেখবা, নিজেরা একটু দেখে আসবা। এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, এটা জানা থাকা উচিত আমাদের সবার। তো এই টেকনিকে করা হয় কি, প্রথম আমরা একটা প্লাস্টার করি, 7 দিন পরে আরেকটা করি, 7 দিন পরে আরেকটা করি, অর্থাৎ এটাকে সিরিয়ালি প্লাস্টার করি, অর্থাৎ গ্রাজুয়ালি আমি আমার ক্লাবফুট ডিফর্মিটিটাকে কারেকশন করি। তো যেই বাচ্চাটা আমি আজকে প্রথম যে প্লাস্টারটা করব, ওই প্লাস্টারটাতে আমি অল দা ডিফর্মিটিস, ক্লাবফুটের যে 4টা ডিফর্মিটির কথা আমরা পড়ে আসলাম, সমস্ত ডিফর্মিটিকে আমি প্রথম দিনই কারেক্ট করার অ্যাটেম্প্ট নিব না। কারণ আমি জানি আমার সফট টিস্যু সেখানে কন্ট্রাক্টেড হয়ে আছে, এটাকে গ্রাজুয়াল কারেকশন করতে হবে। যদি আমি ওভার কারেকশন করার চেষ্টা করি ভেরি আর্লি, ইট মে লিড টু দ্য নেক্রোসিস অফ দ্য স্কিন, এটা আমার স্কিনকে ক্ষতি করবে। তো এই যে একটা প্লাস্টার, 2টা প্লাস্টার, 3টা প্লাস্টার, তোমরা কোশ্চেন করতে পারো স্যার এত প্লাস্টার করার দরকার কি, এক প্লাস্টারই পুরো কারেকশন করে ফেলি। না, প্রথম দিন যদি আমি বেশি কারেকশন করার চেষ্টা করি, এইটা আমার স্কিনটাকে নষ্ট করে ফেলতে পারে, স্কিন নেক্রোসিস হবে। সো গ্রাজুয়াল কারেকশন হবে। মিস্টার পনসেটি, সে অ্যানাদার অর্থোপেডিক সার্জন, উনি এই গ্রাজুয়াল টেকনিকটা বের করছেন যে প্রথম প্লাস্টারে আমরা কতটুক করব, দ্বিতীয় প্লাস্টারে কতটুক, তৃতীয় প্লাস্টার, ফোর্থ বা অনওয়ার্ডস প্লাস্টার গুলাতে আমরা কতটুকু কারেকশন করব। প্রথম প্লাস্টার ফার্স্ট, যখন তোমার কাছে বাচ্চাটা আসলো, তুমি চেষ্টা করবা ওই যে 4 ফুটের যে রোটেশনাল মেল অ্যালাইনমেন্ট, সেটাকে কারেকশন করা। 4 ফুটটা এখানে সুপাইনেটেড থাকে, আর হাইন্ড ফুটটাও ভ্যারাস থাকে, অর্থাৎ এই দুইজনের যে এক্সিয়াল অ্যালাইনমেন্ট 4 ফুট এন্ড হাইন্ড ফুট, এটা নষ্ট থাকে। তো প্রথম প্লাস্টারে আমার টার্গেট থাকবে টু কারেক্ট দ্য অ্যালাইনমেন্ট বিটুইন দ্য 4 ফুট এন্ড হাইন্ড ফুট। এটাকে কিভাবে করা হয়, 4 ফুটটা সুপাইনেটেড আছে, এটাকে আরো সুপাইন করে দেওয়া হয়, উল্টা কাজ করা হয়। হ্যাঁ, এতে অ্যালাইনমেন্ট অফ দ্য 4 ফুট এন্ড হাইন্ড ফুটটা মেনটেইনড হয় এবং ক্যাভাসটা অনেকটা কারেকশন হয়ে যায় এই কাজটা করলে, কিছুটা অ্যাডাকশন কারেকশন হয়। এবং সেকেন্ড টু অনওয়ার্ড, তখন আমরা সাইমালটেনিয়াসলি 4 ফুট অ্যাডাকশন, হিল ভ্যারাস এন্ড দ্য সুপাইনেশন অফ দ্য 4 ফুট, এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা কারেকশন করার চেষ্টা করব। সেকেন্ড প্লাস্টারে কিছু, থার্ড প্লাস্টারে কিছু, ফোর্থ প্লাস্টারে কিছু, এবং বাকি রইল তোমার ইকুইনাসটা। ইকুইনাসটাকে সবার পরে আমি অ্যাড্রেস করব কারেকশন করার জন্য। আমি যদি আগেই ইকুইনাসটাকে কারেকশন করতে যাই, আমার 4 ফুট হাইন্ড ফুটকে ঠিক না করে, মিড ফুটকে ঠিক না করে, তো এইটা আরেকটা ঝামেলা তৈরি করবে, যেটাকে বলে হচ্ছে রকার বটম ডিফর্মিটি, ওইটা আমরা যাব না। তো এখন তুমি কোশ্চেন করতে পারো কোন পেশেন্টের কয়টা লাগবে, এটা বলা মুশকিল। কারো 3টা লাগে, কারো 4টা লাগে, কারো 5টা লাগে, কারো আবার 6টা প্লাস্টার লাগে। হ্যাঁ, ইট ডিপেন্ডস আপন দ্য age of the start of the treatment as well as the severity of the treatment। অর্থাৎ শুরু যখন করলাম তখন বাচ্চাটার বয়স কত, শুরু যখন করলাম তখন বাচ্চাটার পিরানি স্কোর কেমন, এই দুইটা জিনিস সের উপর ডিপেন্ড করে নাম্বার অফ প্লাস্টার, টোটাল কয়টা প্লাস্টার লাগবে। এই ছবিটা দেখো, এটা সার্জনের ডমিন্যান্ট হ্যান্ড দিয়ে সে এখানে যে ল্যাটারাল টেলার হেডে ধরছে, আর নন ডমিন্যান্ট হ্যান্ড এটা দিয়ে সে বাচ্চাটার 4 ফুটটাকে তোমার ওই যে রোটেশনাল মেল অ্যালাইনমেন্ট কারেক্ট করছে, হ্যাঁ, আর একটু সুপাইন করছে। এতে দেখো এই পেশেন্টের ক্যাভাসটা, যে ফিগার বি, এইটা তোমার ক্যাভাসটা কারেকশন হয়ে গেছে, মানে হয়েছে অনেকটা। হ্যাঁ,
এই অবস্থায় আমরা একটা প্লাস্টার দিব। সেকেন্ড প্লাস্টারে আরেকটু কারেকশন করব, থার্ডে আরেকটু কারেকশন করব, ফোর্থে আরেকটু কারেকশন করব। হ্যাঁ, এবং প্রথমে আমার থাকবে অন্য ডিফরমিটিগুলো কারেকশন রেদার দেন ইকুইনাস। আর নেক্সট পরবর্তী প্লাস্টারগুলো আমার হচ্ছে ইকুইনাস কারেকশনের দিকে নজর দেওয়া লাগবে। এখন কোনো বাচ্চার 3টা 4টা 5টা প্লাস্টার করার পরে দেখা গেল যে অল দ্য কম্পোনেন্টস ভালো হয়ে গেছে, কিন্তু ইকুইনাস ডিফরমিটিটা ততটা কারেকশন হয় নাই যতটা আমার দরকার। তো কতটা দরকার? আমার ফুডটা অ্যাটলিস্ট প্লান্টিগ্রেড মানে নিউট্রাল আমার টার্গেট, কিন্তু শুধুমাত্র নিউট্রাল হইলেই হবে না, এটা আরো একটু বেশি, মানে নিউট্রালের চাইতেও 10 to 15 ডিগ্রি ডরসিফ্লেকশন যদি হয়, তাইলে বলবো আমি প্লাস্টার পর্যন্তই, মানে কাস্টিং করা পর্যন্তই আমার থেমে যাওয়া লাগবে, ওতেই আমার চিকিৎসা হয়ে গেল। বাট ইফ দ্য ইকুইনাস ডিফর্মিটি এই লেভেল পর্যন্ত কারেকশন না হয়, যতক্ষণ পর্যন্ত আমার পাটা 10 to 15 ডিগ্রি এক্সট্রা প্যাসিভ ডরসিফ্লেকশন করা যায়, যদি না যায় তাহলে এই পেশেন্টের ট্রিটমেন্টের একটা অংশ হিসেবে এর যে তোমার এই পেশেন্টের তোমার যে এই টেন্ডোঅ্যাকিলিসটা আছে হিল কর্ডটা, এটা পারকিউটিনিয়াসলি আমরা একটু কেটে দেই, লম্বা করি। হ্যাঁ, এই যে এই টেকনিক, এখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এই জায়গায় আমি টেন্ডোঅ্যাকিলিসটাকে একটু লেংথেনিং করে দিই, এবং লেংথেনিং করে আরেকটা প্লাস্টার আমরা দিয়ে দিই। এটা হচ্ছে লাস্ট প্লাস্টার। এই লাস্ট প্লাস্টারটা থাকবে তোমার 3 উইকস, অর্থাৎ পারকিউটিনিয়াস টেনোটমি করার আগ পর্যন্ত যে প্লাস্টার, এটা হবে 7 দিন 7 দিন 7 দিন। আর পারকিউটিনিয়াস টেনোটমি অফ দ্য টেন্ডোঅ্যাকিলিস অর হিল কর্ড, এটা করার পরে যে প্লাস্টার সেটা হবে 3 উইকস এর একটা প্লাস্টার। এই যে টোটাল প্রসিডিউর, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা বললাম, এই হচ্ছে পনসেটি টেকনিক। দুইটা পার্ট পনসেটি টেকনিকের, একটা হচ্ছে স্ট্রেচিং করা আর একটা হচ্ছে প্লাস্টার করা। আর থার্ড, কারো কারো এই পারকিউটিনিয়াস হিল কর্ড অর টেন্ডোঅ্যাকিলিসটাকে লেংথেনিং করার জন্য টেনোটমি লাগে টু কারেক্ট দ্য ডিজায়ার্ড লেভেল অফ ইকুইনাস ডিফর্মিটি। সবারই কিন্তু হিল কর্ড টেনোটমি লাগে না, যাদের লাগে তাদের হিল কর্ড টেনোটমি করে লাস্ট প্লাস্টারটা আমরা দেব 21 দিন। আর টেনোটমি করার আগের যে প্লাস্টার, এটা সপ্তাহ সপ্তাহ পর পর, মানে 7 দিন পর পর করব। এখন এই ছবিটা দেখো, এইটা হচ্ছে একই বাচ্চার এই 6টা ছবি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম প্লাস্টারটা, ওই যে যেটা বললাম। এই যে দেখো প্রথম অবস্থায় প্রথম প্লাস্টার, তার সুপাইনেশনটা 4 ফুট কারেকশন করে দেওয়া হয়েছে। এই বাচ্চারই এটা হলো 7 দিন পরের সেকেন্ড প্লাস্টার, এইটা হলো থার্ড প্লাস্টার। দেখো ইকুইনাস কিন্তু পুরোটা কারেকশন এখনো আমরা করি নাই। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা প্লাস্টার, কিছুটা ইকুইনাস কারেকশন হয়েছে। এটা হচ্ছে ফিফথ প্লাস্টার, ইকুইনাস আরেকটা কারেকশন হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে লাস্ট প্লাস্টার। হ্যাঁ, এটা হিলকর্ট টেনোটমি করে লাস্ট প্লাস্টার আমরা দিয়ে আসছি। এই এ থেকে এফ সরি, এই টোটাল প্রসিডিউরটাই হচ্ছে আমার পনসেটি টেকনিকে করা। হ্যাঁ, এখন পনসেটি টেকনিকে বাচ্চার চিকিৎসা দিয়ে দিলা, শেষ না। এরপরে বাচ্চার পাটা কারেকশন হলো, বাচ্চাও খুশি, ডাক্তার হিসেবে তুমিও খুশি। তখন এই যে কারেক্টেড ক্লাব ফুট, এটাকে তোমার ফলো আপে রাখতে হবে। কতদিন ফলো আপ করবা? আমি তো বলি যে লাইফ লং ফলো আপে রাখতে হবে, অ্যাটলিস্ট আপ টু স্কুল গোয়িং এজ। স্কুল গোয়িং এজ পর্যন্ত আমি বাচ্চাকে, এটাকে বলে ক্লাব ফুট শো। হ্যাঁ, ক্লাব ফুট শো মানে ক্লাব ফুট জুতা আমার পরানো লাগবে। এইটা এটা একটা ক্লাব ফুট শো, এর নাম ডেনিস ব্রাউন। আর এইটা হচ্ছে আমাদের দেশীয় মানে এটা আমাদের দেশীয় প্রোডাকশন, এর নাম বাংলা ব্রেইস। এটা তোমার বাংলাদেশেই মানে ব্যবহার হচ্ছে। এটা আমাদের একটা তোমার অর্গানাইজেশন আছে, ওয়াক ফর লাইফ, এটা ওরা বের করছে। আমরা এটা এখন রুটিনলি ইউজ করি। এই বাচ্চাটা ক্লাব ফুট মানে চিকিৎসা করা হয়েছে, তো মেনটেইন দ্য ক্লাব ফুট, কারেক্টেড ক্লাব ফুট, যেটা এটা মেনটেন করার জন্য বাচ্চাকে এইভাবে আমরা এই জুতাটা পরায় রাখবো। জুতাটা কতক্ষণ পরাবো? বাচ্চা হাঁটার আগ পর্যন্ত বলে যে 23 ঘন্টা এই জুতা পরায় রাখতে হবে, দিনে 23 ঘন্টা, অর্থাৎ তার গোসলের সময়টা বাদ দিয়ে বাকি 23 ঘন্টা সময় আমি এই জুতাটা পরায় রাখবো। যখন বাচ্চাটা ওয়াকিং এইজে যাবে, তখন ও যখন হাঁটবে তখন এটা খুলে ফেলবো, এটা পরে তো হাঁটা যাবে না। যখন হাঁটবে না তখন এটা পরায় রাখবো আপ টু স্কুল গোয়িং এজ। আর কখনো কখনো বড় বাচ্চা যেগুলা, আমি বড় বাচ্চা যেগুলা ধরো সার্জারি করছি,
তো তাদের এই অ্যাঙ্কেল ফুট অর্থোসিস ইউজ করা লাগতে পারে। তাহলে এই ব্রেস গুলা, হ্যাঁ, আমি ক্লাব ফুটের প্লাস্টার করে দিলাম, আমি ক্লাব ফুটের একটা পারকিউটেনিয়াস স্টেনোটমি করে দিলাম, ক্লাব ফুটটা ভালো হয়ে গেল, তাহলে কি আমি বাচ্চাকে মানে একদম ফ্রি করে দেবো যে যান আপনার বাচ্চা ইজ গুড অ্যান্ড গো টু হোম অ্যান্ড ডু নাথিং? এটা রং ইনফরমেশন। হ্যাঁ, আমি বলবো যে আপনার বাচ্চার এটা সারা জীবনই ফলো আপ করতে হবে, কারণ এটা আবার রিকার করতে পারে। যদি রিকার করে তো সেই ক্ষেত্রে আর্লি ব্যবস্থা নিতে হবে। আর্লি ব্যবস্থা নিলে রিল্যাপসড অর রিকার কাফ ফ্লুট যেটা সেটা কারেকশন করা যাবে, দেরি হয়ে গেলে মুশকিল। তো কিভাবে আমি মেনটেন করব? এই যে ক্লাব ফুট জুতা পরাবো, এইটা আমরা ব্যবহার করি না এখন, রুটিনলি আমরা বাংলা ব্রেসটাই ব্যবহার করি। এইভাবে পরায় রাখবো। কতক্ষণ পরায় রাখবো? ওয়াকিং এইজের আগ পর্যন্ত, অর্থাৎ বাচ্চা হাঁটার আগ পর্যন্ত দিনে 23 ঘন্টা। বাচ্চা যখন হাঁটার বয়স মানে হাঁটা শুরু করবে তখন হাঁটার সময় ওই এইটা খুলে ফেলবো, বাকি সময়টা এটা পরায় রাখবো। এখন সার্জিক্যাল ট্রিটমেন্ট সম্বন্ধে দু একটা কথা একটু বলি। আজকের ক্লাব ফুটটা একটু কঠিন, হ্যাঁ, এত বেশি পড়ার মানে জানা বা মনে রাখা লাগবে না, যেগুলা গ্রস বেশি গুরুত্ব দিতেছি ওগুলো একটু বেশি জানা লাগবে। এই সার্জিক্যাল ট্রিটমেন্টে এই সার্জিক্যাল ট্রিটমেন্টে সার্জন মাস্ট বি প্রিপেয়ার্ড টু পারফর্ম মেনি টাইপ অফ অপারেশন। আমি একটা ক্লাব ফুট সার্জারি করতে গেলে যে আমি একটা সার্জারি করে এসে পড়বো এরকম বলা যাবে না, এটাকে বলে টেইলর মেড প্রসিডিউর। হ্যাঁ, ওই সার্জারিতে কখন কি লাগবে না লাগবে এটা দেখে শুনে আমার করা লাগবে। কিরকম লাগতে পারে? টেন্ডোএকিলিস যেটা আছে, হ্যাঁ, ওই পেশেন্টের যে টেন্ডোএকিলিস, সেই টেন্ডোএকিলিস লেংথেনিং, ইটিএ, এটার মানে হচ্ছে ইলংগেশন অফ টেন্ডোএকিলিস, শুধু এটা করে আসতে পারি। আবার হচ্ছে পোস্টিরিয়র রিলিজ করতে পারি, মিডিয়াল রিলিজ করতে পারি, অ্যাডাক্টর রিলিজ করতে পারি, প্লান্টার রিলিজ করতে পারি, সিন্ডেসপেক্টমি করে আসতে পারি, অথবা এদের একাধিক করে আসতে পারি। হ্যাঁ, অপারেটিভ টেকনিক সফট টিস্যু সার্জারিতে আমরা প্ল্যান্টার মিডিয়াল রিলিজ করি, এই যে যেই কথাগুলো বলে আসলাম, আর বনি কিছু অপারেশন করি। এখন সফট টিস্যু সার্জারি ইটস এ ডেলিকেট সার্জারি ডান এট আর্লি এজ। তখন আমরা কি করি? আমাদের যেই মাসেলের টেন্ডন গুলা শর্ট মানে কনস্ট্রিক্টেড, এই টেন্ডন গুলাকে, হ্যালো, ইজ দেয়ার এনি প্রবলেম? No, sir. Continue. Okay. We have to identify at least 6 structures and that should be dealt with. What are those? এক নাম্বার হচ্ছে posterior tibial tendon, flexor digitorum longus, flexor hallucis, তারপর হচ্ছে adductor muscle and tendon, tendoachilles, as well as neurovascular bundle। আমি অপারেশন করতে গিয়ে নিউরোভাস্কুলার বান্ডেল ইনজুরি করে আসা যাবে না, অথবা মনে করলাম নিউরোভাস্কুলার বান্ডেল যেটা, হ্যাঁ, নার্ভকে টেন্ডন মনে করে লম্বা করে দিয়ে আসলা, তাহলে কি হবে? হবে না। তো ওই টেন্ডন গুলা, যেই টেন্ডন গুলা আমার এই সমস্যা করতেছে, যেগুলোর নাম এই স্লাইডে লেখা আছে, এইগুলা আমি লম্বা করব, লেংথেনিং করব। আর রিলিজ অফ ক্যাপসুল, লিগামেন্টস এন্ড ফাইব্রোটিক ব্যান্ড, যদি আমার কোনো জয়েন্টকে কনস্ট্রিক্ট করে বাই দ্য কনস্ট্রিকশন অফ ক্যাপসুল, কনস্ট্রিকশন অফ লিগামেন্টস আর কনস্ট্রিক্টেড ফাইব্রোটিক ব্যান্ড, তাহলে ওগুলাকে আমার টেদারিং ইফেক্টটাকে রিলিজ করে দিতে হবে। অর্থাৎ আমি কিছু সফট টিস্যু কেটে কেটে লম্বা করলাম, কিছু টেন্ডনকে লম্বা করলাম, এই হচ্ছে সফট টিস্যু সার্জারি। আর ইনসাফিসিয়েন্ট কারেকশন, আগে যদি কারেকশন না হয় তাহলে এরকম বড় বড় সার্জারি লাগে, এগুলো তোমাদের দরকার নাই। আবার একেবারে সিভিয়ার রিল্যাপসড কেস যদি আসে, তাহলে দেখো একটা খাঁচার মতো যন্ত্র, এই যে ডান পাশের ছবিটাতে আমরা দেখাইছি, এটাকে ইলিজার অফ ফিক্সেটর বলে, এই ধরনের যন্ত্র লাগাইও আমরা কারেকশন করি। এগুলো সিভিয়ার কেসের ক্ষেত্রে, দিজ আর নট ইউজুয়াল অপারেশন। এখন বনি সার্জারি একটু জেনে রাখো যে এটাকে কিউবয়েড যে বোনটা আছে এটাকে ডিক্যান্সেলেশন করে আসতে হয়। 3 থেকে 6 বছর বয়সে আমরা অনেক সময় করি। 6 থেকে 8 ডিলুইন্স ইভান নামে একটা অপারেশন আছে, আরো কিছু অপারেশন আছে, ডায়ার, মিডিয়াল ওপেন ওয়েজ অস্টিওটমি, ল্যাটারাল ক্লোজ ওয়েজ অস্টিওটমি, এগুলো তোমাদের নাম জানার দরকার নাই। হ্যাঁ, শুধু জানলেই হবে যে বনি কিছু হার্ট টিস্যু অপারেশন করা হয় ইন দ্য ল্যাটার স্টেজ অফ দ্য ডিজিজ ইফ প্রেজেন্ট আফটার স্কেলিটাল ম্যাচুরিটি। এতক্ষণ আমরা যা পড়ে আসলাম এটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ দ্য ক্লাব ফুট চিকিৎসা ক্ষেত্রে। তো এর আগে আমাদের নিটোর, তোমরা জানো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি, অর্থোপেডিক্স এন্ড রিহ্যাবিলিটেশন, যেটাকে মানুষজন পঙ্গু হাসপাতাল বলে। হ্যাঁ, তো নিটোর এইটা আমাদের মাদার ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্স, এদের ক্লাব ফুটের একটা প্রোটোকল ছিল। প্রোটোকলটা কি? তোমার কাছে যদি বাচ্চাটা 3 মাস থেকে 3 সপ্তাহ থেকে 3 মাস বয়সে একটা বাচ্চা উইথ ক্লাব ফুট আসে,
তাহলে তুমি সিরিয়াল প্লাস্টার করবা। 3 মাস থেকে 3 বছরের একটা বাচ্চা যদি আসে তাহলে সফট টিস্যু সার্জারি করবা, এর নাম হচ্ছে PMR, পোস্টেরোমিডিয়াল রিলিজ। 3 বছর থেকে 6 বছর বয়সে একটা বাচ্চা আসলো, তাহলে PMR মানে পোস্টেরোমিডিয়াল রিলিজ প্লাস কিউবয়েড ডিক্যান্সেলেশন। 6 থেকে 8 বছর বয়সে একটা বাচ্চা ক্লাবফুট নিয়ে তোমার কাছে আসলো, PMR প্লাস ডিলুইন্স ইভান্স অপারেশন। এটা কি? ক্যালকেনিও কিউবয়েডটাকে ফিউশন করে দেওয়া হয় ওএস করার পরে। 8 থেকে 12 এই সময়টায় বলে যে উইলফুল নেগলিজেন্সি, এই সময় কিছু করবা না, কারণ এই যে 8 থেকে 12 বছর, দিস এজ ইজ টু লেট ফর দ্য সফট টিস্যু সার্জারি, এই বয়সে সফট টিস্যু সার্জারি করে কিছু হবে না। আবার মনে করো বনি, ডেফিনিট বনি সার্জারি যদি করতে করতে যাও, দিস ইজ ভেরি আর্লি স্টেজ, তাহলে 8 থেকে 12 আমরা ওয়েট করব। 12 পরে পেশেন্ট আসলো, বনি সার্জারির মধ্যে ট্রিপল আর্থোডেসিস অথবা আরো কিছু আর্থোডেসিস আমরা করি, সেগুলা করে ফেলবো। তো আমাদের টিচাররা কিন্তু এই কোশ্চেনটা করে যে ঠিক আছে পনসেটি, এছাড়া আর কি প্রোটোকল ফলো করা হয়? বলবা যে স্যার নিটোর প্রোটোকল ফলো করা হয়। নিটোর প্রোটোকল মানে কি? নিটোর প্রোটোকল মানে হচ্ছে এইটা, একেবারে মুখস্থ করে ফেলতে হবে এই জিনিসটা। তো আমাদের ক্লাব ফুট কিন্তু আজকে শেষ। আমরা ক্লাব ফুটে বললাম যে ক্লাব ফুট কি, ক্লাব ফুটে কি কি ডিফর্মিটি থাকে, ক্লাব ফুট অ্যাসেস আমরা কিভাবে করি পিরানি স্কোর দিয়ে, ক্লাব ফুটে এক্সরে এর কি রোল, এপি এবং ল্যাটারাল ভিউ, সেটা দিয়ে আমরা হচ্ছে তোমার টেলো ক্যালকিনিয়াল অ্যাঙ্গেল মেজার করি এবং ক্লাব ফুটে এই অ্যাঙ্গেলটা কমে যায়। এরপরে আমরা শিখলাম হচ্ছে ক্লাব ফুটের চিকিৎসা, কনজারভেটিভ এবং সার্জারি। কনজারভেটিভে কি শিখলাম? ম্যানুয়াল স্ট্রেচিং এন্ড স্ট্রেপিং অথবা সিরিয়াল কাস্টিং। সিরিয়াল কাস্টিং কেমনে করব? বাই পনসেটি টেকনিক। পনসেটি টেকনিকে সিরিয়াল প্লাস্টার প্লাস মাইনাস টেন্ডো একিলিস পারকিউটিনিয়াস লেংথেনিং। কেন প্লাস মাইনাস? যে সবার লাগে না, কাদের লাগে? যাদের ইকুইনাস ডিফর্মিটি প্লাস্টার করার পরে আমার টার্গেট লেভেলে ভালো না হয়, ইকুইনাস কিছুটা ডিফর্মিটি থেকে যায়, তাদের এই টেন্ডো একিলিস লেংথেনিং করা লাগে। পনসেটিতে প্লাস্টার কেমনে করি? 7 দিন পরে পরে। আর যদি টেনোটমি করা লাগে, লাস্ট প্লাস্টারটা থাকবে 21 দিন। আর সার্জারি কখন? সার্জারি এই যে এই বয়সে যদি আসে আমার সার্জারি করা লাগবে, অথবা আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট করলাম, আমার কাজে আসলো না। আর কনজারভেটিভ ট্রিটমেন্ট সবার জন্যই করব? হ্যাঁ করব। কেন? কনজারভেটিভ ট্রিটমেন্টে হয় বাচ্চাটা ভালো হয়ে যাবে, না হইলে কিছুটা ভালো হবে, কিছুটা ভালো হইলে আমার সার্জারিটা লেগস মানে এক্সটেন্সিভ হবে, কম সার্জারি লাগবে। আর পা যত বেশি সার্জারি তত বেশি খারাপ। এটা একটা জিনিস, এই এই ছবিটা মাথায় মনে রাখবা। মনে হচ্ছে ক্লাব ফুট প্রথমটা না, কিন্তু এটা ক্লাব ফুট না। হ্যাঁ, এখানে শুধু 4 ফুটের যে ইয়েটা, হ্যাঁ এই যে 4 ফুটের দেখো, এই যে এটা শুধু অ্যাডাকশন হয়ে আছে, এর নাম হচ্ছে মেটাটারসাস অ্যাডাক্টাস। মনে হবে ক্লাব ফুট, কিন্তু ক্লাব ফুট না, এটাও তোমার ওই স্ট্রেচিং প্লাস্টারে ঠিক হয়ে যায়। ক্যালকেনিও ভালগাস, হ্যাঁ ক্লাব ফুটে যেরকম আমরা কেবল মানে ওই সিটি ইভি, ক্যালকেনিও আমরা ভেরাস পাই, ইকুইনাস পাই, এর অন্য উল্টা ডিফর্মিটি নিয়ে ক্যালকেনিও ভালগাস তোমার কাছে আসতে পারে। হ্যাঁ, হিলটা ভালগাস এবং ইকুইনাসের উল্টা ডিফর্মিটি, ইকুইনাস হচ্ছে প্লান্টার ফ্লেকশন আর ক্যালকেনিয়াল ডিফর্মিটি হচ্ছে ডরসিফ্লেকশন। এইটা নিয়েও বাচ্চারা মাঝে মধ্যে আমাদের কাছে হাজির হয়। বাট ভালো জিনিস হচ্ছে এই মেটাটারসাস অ্যাডাক্টাস, ক্যালকেনিও ভালগাস, এরা হচ্ছে অপারেশন লাগে না বেশিরভাগ ক্ষেত্রে, ইউজুয়ালি কনজারভেটিভ অথবা স্পন্টানিয়াসলি ভালো হয়ে যায়। তো বাচ্চা আসলো, ফুটের একটু সামান্য ডিফর্মিটি, হইতে পারে ক্যালকেনিও ভালগাস, হইতে পারে মেটাটারসাস অ্যাডাক্টাস, এটা একটু অ্যাসেস করতে হবে। এই অ্যাসেসমেন্টটা কখন বুঝতে পারবা? যখন ক্লাব ফুটের 2, 4, 8, 10, 20টা রোগী দেখবা, প্লাস্টার করবা, ডিফর্মিটি গুলা সম্বন্ধে খুব ভালো বুঝতে পারবা যে 4টা ডিফর্মিটি, এইটা ক্যাভাস, এইটা অ্যাডাক্টাস, এইটা হিল ভেরাস, এইটা অ্যাঙ্কেল ইকুইনাস, এই 4টা ডিফর্মিটি তুমি যখন ভালোভাবে বুঝবা, তখন ক্লাব ফুটকে ফুটের অন্য ডিফর্মিটি থেকে আলাদা করতে তুমি সক্ষম হবা। তো আসলে তো আজকে একটা কঠিন জিনিস আমরা পড়াশোনা করলাম, জানি না কতদূর বুঝতে পারছো। তো একটু চেষ্টা করতে হবে, হ্যাঁ যেহেতু তোমাদের এটা থাকে, এটা নিয়ে আবার পড়াশোনা করতে হবে। এবং আমি বক্স কোশ্চেন এটা নিয়ে যেদিন আলাপ করব, এটা আবার একটু হাইলাইট করব। আমরা একটু কোশ্চেন শুনি, কোনো কোশ্চেন আছে কিনা? কল্পনা, কোনো কোশ্চেন নাই? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এখান থেকে মনে হয় আরেকজনও কোশ্চেন করতে চাচ্ছিল, সে আগে করে নিক, তারপর আমি করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
পিরানি স্কোর যেটা সেটা হচ্ছে পেশেন্টের অ্যাসেসমেন্টের মানে কি অপারেশনের আগেও ওটা দিয়ে অ্যাসেসমেন্ট করব আবার পরেও কি করব এরকম কিছু কি বলেছিলেন? ইয়েস, ভেরি গুড। মানে তোমার কোশ্চেনটা অনেক ভালো। তোমার সাথে যদি কখনো আমার দেখা হয়, তুমি মনে করবা এটা তোমার সাথে আমি কমিটমেন্ট করলাম, তোমাকে মানে কিছু খাওয়াবো। হ্যাঁ, গুড কোশ্চেন। স্যার আপনার ক্লাস আমি করেছি, আমি আচ্ছা, আপনার ছাত্রী। ও আচ্ছা, তাহলে তো দেখা হবে ইনশাল্লাহ। স্যার এটা 53 ব্যাচের। হ্যাঁ, হ্যাঁ, এই 53। আচ্ছা, যাক। জি স্যার। 53 তো মানে অনেকের সাথেই আই এম ওয়েল নোন, এদেরকে একটা লম্বা সময় পড়াইতেছি। তো এই পিরানি স্কোরটা মানে তোমার নাম কি? স্যার কাবিরা বানি। ও আচ্ছা, তোমার আমি চিনি। তো জি কাবিরা স্যার। বানি, সেটা হচ্ছে এই পিরানি স্কোর। পিরানি স্কোর হচ্ছে তোমার ক্লাব ফুডের সারা জীবনের কারবার। ক্লাব ফুড প্লাস্টার শুরু করার আগে পনসেটি টেকনিকে একবার করবা, ফার্স্ট প্লাস্টারের করে আবার করবা, সেকেন্ড প্লাস্টারের আগে আবার করবা, থার্ড প্লাস্টারের আগে আবার করবা, ফোর্থ প্লাস্টারের আগে আবার করবা। যদি পারকিউটেনিয়াস স্টেনোটমি লাগে সেখানে করবা। পারকিউটেনিয়াস স্টেনোটমি করে 21 দিন প্লাস্টার করলা, তারপরে আবার করবা। মানে তোমার কাজ হলো পিরানি স্কোর। কেন? আমি একটা চকলেট মিষ্টি কিনা, 5টা চকলেট আমাদের দিলা, হুইচ ওয়ান ইজ মোর সুইট, হ্যাঁ, হুইচ ওয়ান ইজ সুইটার। তো এটা দেখতে গেলে তোমার 5টা চকলেটই খায় টেস্ট করতে হবে। তো এই ক্ষেত্রে ক্লাব ফুডটা হচ্ছে এরকম একটা বিষয় যে আসলে ক্লাব ফুড ভালো হইলো কিনা বা খারাপ হইলো কিনা, এইটার প্যারামিটার হচ্ছে তোমার পিরানি স্কোর। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই পিরানি স্কোর করা লাগবে। যখনই তোমার সাথে ক্লাব ফুডের দেখা, তোমার আলাপ হবে পিরানি স্টাইলে, অর্থাৎ ইন অল স্টেজেস অফ অ্যাসেসমেন্ট, before plastering, after plastering, before any operation, after any preparation, before club foot show using and after club foot show using, all the time you have to use the pyramid scoring system to assess or to comment whether the club foot is going to be better or not. ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, স্যার ক্লাব কল্পনা, কোশ্চেন নাই? জি স্যার, জি স্যার আছে। স্যার এই ক্ষেত্রে হচ্ছে প্রেগনেন্সিতে কোনো কিছু অ্যাভয়েডেবল কিনা, যে এটা প্রিভেন্ট করার জন্য, নাকি এটা হচ্ছে সম্পূর্ণই জেনেটিক, যদি বলতেন। আসলে একটু খারাপ ভাবে বলি, যদি মানে প্রিভেন্ট করা যায় তাহলে হচ্ছে ওই টুইন প্রেগনেন্সি নেওয়া যাবে না। ঠিক আছে? তো এটা তো আমাদের হাতে নাই। জি স্যার। মানে ওয়ান অফ দ্য কজ অফ দ্য ক্লাব ফুড সেটা হচ্ছে ওভার ক্রাউডিং। একটা ইউটেরাসে একজন মানুষ থাকার কথা 2 জন 3 জন 4 জন মানুষ আছে। এখন তো টুইন না, মানে আরো বেশি বাচ্চা হইতেছে এক ইউটেরাসে। ধরো একজন মায়ের এক ইউটেরাসে আমি মানে পেশেন্টরা 2 জন, সে একটা ওভার ক্রাউডেড হলো না? এই ওভার ক্রাউডেড কন্ডিশন ইন ইউটেরো ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ ক্লাব ফুড। যদি অ্যাভয়েড করা যাইতো তাহলে হচ্ছে মানে একটু হিস্ট্রি নিতে হবে, মানে অবস্টেট্রিক হিস্ট্রি, যে ওই ফ্যামিলিতে তোমার টুইনের বিষয় আসে আছে কিনা, ওই ফ্যামিলিতে ক্লাব ফুড আছে কিনা, তাহলে এই ব্যাপারগুলো একটু সতর্ক হওয়া যায়। আদারওয়াইজ আমাদের কাছে তেমন কোনো অপশন নাই, এটা হয়ে যায়। আমি তো টুইন প্রেগনেন্সি মানে অ্যাভয়েড করতে পারবো? এটা তো সম্ভব হয় না। তো টুইন প্রেগনেন্সি, অথবা মনে করো আবার কিছু জিনিস আছে যেরকম অলিগোহাইড্রামনিয়স, পেশেন্টের তোমার ফ্লুইডটা, ইন্ট্রাইউটেরাইন ফ্লুইডটা কমে গেল, হ্যাঁ, তো ওই রকম কন্ডিশনে আমার একটু আর্লি পেশেন্টটাকে ডেলিভারি করাই ফেলতে হবে। তো এইটা একটা অপশন, এইটা করে আমি ক্লাব ফুডের সিভিয়ারিটিটা কমাইতে পারি। আবার কিছু বিষয় আছে যে বাচ্চা তোমার ইন্ট্রা ইউটেরাইন লাইফে হাই রেজুলেশন আলট্রাসাউন্ড সোনোগ্রাম একটা ব্যাপার আছে, এটা করে সোনোলজিস্টরা বলতে পারে তার কোনো অ্যানোমালি আছে কিনা। যদি ওই অ্যানোমালি থাকে, হ্যাঁ, ওই অ্যানোমালি থাকলে আমার হচ্ছে কিছু ব্যবস্থা তখন নেওয়া যাইতে পারে। বাট এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথা, প্র্যাকটিক্যালি দিস ইজ ভেরি টাফ, তেমন কিছু করার নাই। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এটা কি ট্রিটমেন্টের পরে কি আবার কখনো রিকারেন্ট করতে পারে? যে মনে করেন যে আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট প্লাস্টার বা এভাবে হুম, ম্যানুয়ালি করলাম, এক্ষেত্রে কি হুম। পরবর্তীতে আবার রিকার করতে পারে কিনা, বা সার্জিক্যালি কি অলওয়েজ ডেফিনিটিভ কিনা, যদি বলতেন। মানে ভালো কোশ্চেন। কল্পনার সাথে দেখা হলে কল্পনাও খাবার পাবে। ঠিক আছে? তো জি স্যার। এটা হচ্ছে হ্যাঁ, করতে পারে। মানে আমি বলি কুকুরের লেজ যেমন পাথর ঝুলাই দিলেও সোজা হয় না, এদের হয় কি তোমার ডিসপ্লাসিয়া হয়। এই ক্লাব ফুড পেশেন্টদের ডিসপ্লাসিয়া ইন মাসেলস, ডিসপ্লাসিয়া ইন টেন্ডনস, ডিসপ্লাসিয়া ইন ক্যাপসুলস, ডিসপ্লাসিয়া ইন লিগামেন্টস, অ্যান্ড আলটিমেটলি দ্য শেপ অফ দ্য বোন হ্যাজ বিন অল্টার্ড। হ্যাঁ, খাপে খাপ থাকে না। বলেন সকেট, একটা হিপ জয়েন্ট, একটা ফিমারের মাথা,
এসিটাবুলামে লাগার কথা, এখন এসিটা ফিমারটা গোল, মাথাটা গোল হওয়ার কথা। এখন তুমি করলা কি কোনো কারণে তোমার ফিমারের মাথাটা ট্রায়াঙ্গুলার, তো এর যত কিছুই করো ও তো জায়গায় থাকতে চাবে না। এই ক্লাব ফুটটা ওইরকম। তো আমি প্লাস্টার করলেও রিকার হইতে পারে, অপারেশন করলেও রিকার করতে পারে, বাট আমরা যে প্রোটোকলটার কথা বলে আসলাম যে আমি এতটা প্লাস্টার করব, প্লাস্টারের পরে আমি অ্যাসেস করব পিরানি স্কোর ইজ গুড, তারপরে সন্তুষ্ট হওয়ার পরে আমি পোস্ট প্লাস্টার অথবা পোস্ট অপারেশনের আমি রিহ্যাবিলিটেশন যে পার্টটা, ওকে ক্লাব ফুডের জুতা পরাবো। এই জুতাটা টাইমলি, আমাদের দেশের আমাদের মারা অনেক বেশি খুশি হয়ে যায় যখন বাচ্চারা আসে আমাদের কাছে ক্লাব ফুড নিয়ে। আমি যেহেতু পেডিয়াট্রিক অর্থোপেডিশিয়ান, মানে আমার এই কাজটা অনেক বেশি করা লাগে, ক্লাব ফুড নিয়ে ডিল করতে হয়। তো সেই ক্ষেত্রে মানে প্রথমে খুব মন খারাপ থাকে যে আমার বাচ্চার পাটা মুগুর পা, মানে ফ্যামিলিতে তাকে আন্ডার এস্টিমেট করে, সোসাইটিটাকে আন্ডার এস্টিমেট করে, এবং আমরা এখনো মায়েরই দোষ দিই যে মায়ের দোষের কারণেই হয়েছে। তো এই বাচ্চাটা যখন 3টা প্লাস্টার হয়ে যায় এবং ড্রামাটিক রেসপন্স করে, খুব ভালো হয়ে যায়, তখন সে অতি আহ্লাদে আর প্লাস্টার কন্টিনিউ করে না, বা কন্টিনিউ করলো জুতা সে আর পরাইতে চায় না। জুতা 23 ঘন্টা বিফোর ওয়াকিং পরানোর কথা, সে 23 ঘন্টা পরাবে না, বাচ্চার প্রতি তার তখন আদর বেড়ে যায়। বাট এই কাজগুলা যদি তোমার ইনস্ট্রাকশন ফলো না করে তাইলেই রিল্যাপস অথবা রিকার করার চান্স বেশি। যদি ইনস্ট্রাকশন ফলো করে ইউ মে গেট এন, মানে একটা প্লান্টিগ্রেড, একটা ওয়েল ফাংশনিং ফুড তুমি পাইতে পারো। হ্যাঁ, রিল্যাপস হবে না এই কথা বলা যাবে না, আবার রিল্যাপস হবেই এটাও বলা যাবে না। হইতে পারে যদি সে কথাবার্তা ঠিক মতো শোনে, যদি সে চিকিৎসাটা ভালো মতো করে, তাহলে তার রিকার হওয়ার চান্স কম। ঠিক আছে, এখানে আমারও পার্ট আছে অ্যাজ এ, কি বলবো, যে মা বাবা, পেশেন্ট নিজে, তারও পার্ট আছে। সবাই মিলে যদি আমরা কাজটা করি তাইলে রিকার করে না। অনেক পেশেন্ট আমরা পাইছি একেবারে ওয়েল ফাংশনিং গুড ফাংশনিং ফুড, আবার অনেক পাইছি খুব ভালো ফাংশনিং ফুড ছিল, পরে সেইটা রিকার করে নিয়ে আসছে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে হচ্ছে টোটাল ডিউরেশনটা কত টাইম হইতে পারে, যে ফুল ট্রিটমেন্ট আমরা পেশেন্টকে বলবো যে এত টাইম এভাবে চললে ঠিক হয়ে যেতে পারে? আচ্ছা, এই পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে লাইফ লং, কিন্তু যদি আমি কনজারভেটিভ ট্রিটমেন্টে যাই তাহলে বিফোর স্কেলিটাল ম্যাচুরিটি পর্যন্ত আমার তাকে ফলো আপ রাখা লাগবে। এখন ফলো আপ মানে কি, তারে প্লাস্টার করব তার বিয়ের বয়স পর্যন্ত না, তাকে এত দূর তো আর প্লাস্টার করে রাখা যাবে না। প্লাস্টার ওই যে ইন্ডিকেশন গুলা বললাম, পিরানি স্কোর ভালো হইতেছে, তারপরের ফলো আপ কি, তারপরের ফলো আপ হচ্ছে জুতা। ওয়াকিং এজের পরে একটা পর্যায়ে তো ক্লাব ফুট আমরা বাদ দিব, তাকে বলবো নর্মাল জুতা। এরপরেও তাকে আমরা কিছু এক্সারসাইজ শিখাই দিব যে এই এক্সারসাইজ গুলা করবেন, এই করবেন। তবে আমরা সাধারণত আপ টু স্কেলিটাল ম্যাচিউরিটি ফলো আপ রাখি, এরপরে আর লাগে না। মানে যেগুলো আমরা ধরো কনজারভেটিভলি ট্রিট করছি অথবা সফট টিস্যু প্রসিডিওরে গেছি, আর বনি প্রসিডিওর যেগুলোতে গেছি এদের একটু লম্বা সময় ফলো আপ থাকতে হয়। আবার যখন ধরো অনেক সময় আমরা আর্থোডেসিস করে দিই এজ এ পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, তো ওই পেশেন্ট গুলাও একটু লম্বা সময়, মানে একেবারে আর্থোডেসিস করার পরে তোমার ওই আর্থোডেসিস যেই জয়েন্ট গুলাতে করলাম ওই জয়েন্ট গুলার ফুল ফিউশন হওয়া অর্থাৎ জোড়া লাগা পর্যন্ত আমার ফলো আপ করা লাগে। আবার কখনো কখনো হয় কি যে পেশেন্ট ওই যেগুলা রিকার্ড কেস, এগুলো হচ্ছে কিছু স্কিনের চেঞ্জ নিয়ে আসে, তো এদেরও একটু লম্বা সময় আমাদের ফলো আপ করতে হয়। কিন্তু এটা মুশকিল বলা যে এত দিন আপনার ফলো আপ লাগবে, এটা আমরা জানি না। এটা ডিপেন্ডস আপন দ্য সিভিয়ারিটি অফ দ্য পেশেন্ট, ডিপেন্ডস আপন দ্য the dysplasia of the patient, soft tissue and hard tissue of the affected foot, as well as the maintenance of the follow-up protocol of the patient. এগুলো সবগুলোর উপর ডিপেন্ড করে। তুমি এইটা বলতে পারবা না যে এত দিনেই আপনি ভালো হবেন অথবা এতদিন পার হয়ে গেছে আর রিল্যাপসড হবে না। তবে আমাদের ইউজুয়াল কথা, আমাদের এভিডেন্স যেটা বলে যে আমরা যদি ওয়াকিং এইজ পর্যন্ত যাই এবং স্কুল এইজ পর্যন্ত বাচ্চাটাকে ফলো আপে রাখতে পারি, তাইলে সাধারণত এদের রিকারেন্স পার্সেন্টেজটা অনেক কমে যায়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আপাতত আর কোনো কোয়েশ্চেন নেই, আপনি অনুমতি দিলে তাহলে আমরা আজকের জন্য শেষ করে দিতে পারি হ্যাঁ, স্যার। আমরা আজকের জন্য শেষ করি ইনশাল্লাহ। নেক্সট রবিবার, হ্যাঁ 10টাই তো নাকি? জি স্যার, ইনশাল্লাহ। বক্স কোশ্চেন নেক্সট রবিবার। আর আগামী বুধবারে এখন তোমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলা, মানে পরীক্ষা রিলেটেড ইম্পর্টেন্ট টপিকগুলা আমরা যে কয়টা পড়লাম মোটামুটি হয়েছে। এরপরে বাকি রয়েছে তোমার বোন টিউমার। বোন টিউমার হয়তো 2টা বা 3টা ক্লাস লাগবে। নেক্সট বুধবার থেকে আমি বোন টিউমার শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, জি স্যার, ইনশাল্লাহ স্যার।
বোন টিউমার হচ্ছে লেকচার হিসেবে, আর বক্স কোশ্চেনের আলোচনা নেক্সট রবিবারে আমি 10টায় ইনশাল্লাহ শুরু করব। হ্যাঁ, বক্স কোশ্চেন হয়তো অর্থোপেডিক পার্টে 3টা লাগবে, আর ট্রমাটোলজিতে 2টা, 5টা ক্লাস লাগবে বক্স কোশ্চেন, কারণ একদিনে টোটাল বেশি আলাপ করে লাভ নাই। একটু 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 করে আমরা আস্তে ধীরে আগাইতে থাকি। সময় আছে তো স্যার তোমাদের, তাই না? জি জি স্যার, কোনো সমস্যা নেই, সময় আছে। আর স্যার হচ্ছে কোশ্চেন গুলা রিলেটেড যেরকম আমাদের প্রফে মনে করেন একটা বক্স উঠার পরে কিন্তু আপনারা হচ্ছে ওই কোশ্চেন রিলেটেড আরো কিছু কোশ্চেন করেন, যে মানে হ্যাঁ, এই আরো টাইপের কিছু কোশ্চেন কোশ্চেন গুলো করি। যদি আপনি একটু বলে দিতেন তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হতো, যে আমাদের মাইন্ড সেট আপ থাকলো তখন মানে এইভাবে ডাইভার্ট হইতে পারে কোশ্চেন গুলা। এটাও যদি হ্যাঁ, আপনি আমি একটু ওইভাবেই বলে দিতেন। ওইভাবেই তোমাদের পড়াবো। হ্যাঁ, বক্স জি কোশ্চেন স্যার। গুলা যে এর ডালপালা কি হইতে পারে, আশেপাশে কি ধরা যাইতে পারে, এই জিনিসগুলা নিয়ে আমরা আলাপ করবো আর কি। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে আচ্ছা। স্যার। আসসালামু আলাইকুম।